হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আসলে সবাই যখন একজন এক এক দেশে থাকে তখন ভিডিও কলই কিন্তু একমাত্র ভরসা। এথিনা ফিনল্যান্ডে থাকে। যদিও সে খুব ভালো সাবজেক্ট পেয়েছে ওইখানে, তার জন্য তার যাওয়া। সে কিন্তু আইএলটিএসে 6 পেয়েছে মাশাল্লাহ, আর ও পড়ালেখায় অনেক ভালো। তো দেখা যায় মানে সে অল্প দিনের প্রিপারেশনেই কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করে। আর বাংলাদেশেও সে খুব ভালো রেজাল্ট করে। তার এসএসসি এইচএসসি দুটাতেই তার এ প্লাস ছিল। তারপর আসলেই মানে আবার তার মধ্যে অনেক চেষ্টা আছে, যেটা আসলে খুবই ভালো, সবার মধ্যে থাকাই উচিত। তারপর আমাদের তো ইচ্ছা ছিল যে নাকি ইউকে নিয়ে আসবো, কিন্তু ডে বাই ডে ইউকের রুলস এত বেশি কঠিন হচ্ছে, মানে যারা ইউকেতে আছে তারা জানে সব কিছুতে অনেক বেশি কঠিন করে ফেলতেছে। বিগত 10 থেকে 20 বছরের হিস্ট্রিতেও এত কঠিন হয় নাই, বাট এখন যে পরিমাণ কঠিন করতেছে। তো তার জন্যই ডিসিশন নেওয়া এথেনার ফিনল্যান্ডে যাওয়ার। সবাই দোয়া রাখবেন, আসলে এক দেশে থাকতে পারলেও হয়তো বা তার জন্য সহজ হইতো, তার লাইফটা সহজ হইতো। কারণ আমি এখানে আসার পরে বা হিপেপ আমরা আসার পরে যে একটা সাপোর্ট পেয়েছি আমাদের ভাই বোনের কাছ থেকে। আর প্রথমে তো ভাইয়া ইউকেতে ছিল না, ভাইয়া ইটালিতে ছিল। তো আমি যখন আসি 2020-এ ফেব্রুয়ারিতে, তখন একদম কোভিডের টাইমে আপুদের বাসায় ছিলাম। আপুরাই সব কিছুর সাপোর্ট দিত, টিউশন ফি থেকে ধরে আমার যে মানে ওকিং থেকে লন্ডনের ট্রান্সপোর্টেশনের খরচ ছিল অনেক বেশি। তো আমার ডেইলি চলে যেত 20 থেকে 25 পাউন্ডের মতো। তারপর ওটা বাড়তে বাড়তে আরও বেড়ে গেছিলো। তারপরে লাঞ্চ থেকে ধরে মানে সব কিছু মিলে আমার পার ডে 30 থেকে 35 পাউন্ডের মতো খরচ যেত, যেটা বাংলাদেশের টাকা এখন যদি আমি বলি সেটা অনেক হিউজ, প্রায় 5,000 টাকার উপরে। তো সবটাই আমার বোনরা সাপোর্ট দিছে তখন। মানে আমি আসলে গ্রেটফুল যে আলহামদুলিল্লাহ এমন একটা ফ্যামিলি পেয়েছি, এমন ভাই বোন পেয়েছি, এটা আসলে কয়জন পাই। আর মানে প্রাইমারি লেভেলে না এই সাপোর্টটা আসলে সবারই দরকার পড়ে। তো এথেনার জন্য এটাই আমার মানে ভয় লাগে বা টেনশন লাগে। সে মানে স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর শুরুতেই, কারণ তার বয়স তো এত বেশি না, তো শুরুতেই সে অনেক স্ট্রাগল করতে হবে। বিদেশে সবারই স্ট্রাগল করতে হয়, তো ফ্যামিলি থাকলে তখন দেখা যায় স্ট্রাগলের মাত্রাটা একটু কমে। তো ভিসা নিয়ে যে স্ট্রেসটা, ওটা তো আমাদের সবারই থাকে কম বেশি। তো দেখা যায় তো আমাদের সাথে থাকতে পারতো, যেহেতু আমরা সবাই এখানে আছি, আমাদের সবার বাসায় থাকতে পারতো। প্রাইমারি লেভেলের যে সাপোর্টটা ওইটা আমরা দিতে পারতাম। যাই হোক, সে ভালো থাকুক, তার জন্য দোয়া করি। আপনারাও দোয়া করবেন যেন সব কিছু সহজ হয়ে যায়। কিন্তু এখন ওর সব একা একা করতে হয়। আবার একটা কথাও মানে মাঝে মাঝে মনে পড়ে, একটা কথা আছে না, যে সব কিছু পায় তার থেকেও বেশি বড় হয় সে যে কোনো কিছু পায় না, নিজে নিজে সব কিছু রেডি করে। এটাও কিন্তু ট্রু। তো ক্লাস করে বাসায় চলে আসছি। আজকে এক্সাম ছিল নেইলের উপরে, মানে নেইল আর্টের উপরে দুইটা, একটা 2D নেইল আর্ট ছিল, আরেকটা হচ্ছে ফ্লোরাল নেইল আর্ট। তো দুইটা ডান করে বাসায় চলে আসি। আর যেহেতু কলেজের লাস্ট উইক, মানে লাস্ট সেমিস্টার বলতে এখন আমাদের ফাইনাল, তো ফাইনালে মোটামুটি অনেক কাজ, অনেক প্রিপারেশন। তো ক্লাস শেষ করে বাসায় আসছি, আর বাইরে প্রচুর বৃষ্টি ছিল। বাসায় আসার পর হঠাৎ মনে হলো যে খিচুড়ি খাই, আর আমি মানে ক্লাসে যাওয়ার আগেই বিফ সব কিছু ভিজায় রেখে গেছিলাম। তো আলু ছিল না বাসায়, বাজার করে আলু নিয়ে আসি। আর বাসায় যে শাকসবজি ছিল ওইগুলা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ি, আমার সবজি খিচুড়ি খেতে অনেক বেশি মন চাচ্ছিল। তো একটা পাতিলে আমি প্রথম বিফটা বসাই দেয়, আর ওইদিকে ইলিশ মাছও সব কিছু মানে কাটাকাটি করে ফেলছি, প্লাস ক্লিন করে ফেলছি। আমি একসাথে ক্লিন করে সব গুছাই রান্নাবান্না করতে খুব পছন্দ করি। এদিকে চাল ডাল সব কিছু মিক্স করে ফেলছি। আজকে মোটামুটি সব কিছুই রান্না করতেছি হালকা সরিষার তেল ইউজ করে। আর বিফটা আমি প্রথমবারের মতো রান্না করতেছি, কারণ বিফ আমি আগে রান্না করি নাই। তো আর আমাদের এই চুলা খুবই খারাপ অবস্থা, কারণ আমাদের চুলা দিন দিন খারাপ হচ্ছে। এই বাসায় আছি আমরা 4 বছর উপর হয়ে যাচ্ছে। তো 4 বছর ধরে থাকার পরেও মানে প্রথম 1 বছর 2 বছর ভালোই ছিল, তারপর থেকে খারাপ যে হওয়া শুরু হয়েছে এখন মাত্রাতিরিক্ত খারাপ। তো আমরা
যে এজেন্সি থেকে নেয়া, তো ওদেরকে বলছি বারবারে যে তোমরা দেখো এটা কি করা আছে। ওরা একদম নষ্ট না হওয়া পর্যন্ত আসলে কিছুই করবে না। তো কি আর করার, আমার ওইরকম রান্নাবান্নাও পড়ে না। আমি একদিন রান্না করলে দেখা যায় আমার ক্লাস কাজ মিলে আসলে এখানে ডেইলি রান্না করা সম্ভব না। আমি নুহাস খাবার দাবারে খুবই ফ্লেক্সিবল। তো আমরা যে ভাত মাছই খাইতে হবে ব্যাপারটা এরকম না, আমরা সব টাইপের খাবার খেয়েই সার্ভাইভ করতে পারি। তো কোনো দিন দেখা যায় ভাত, কোনো দিন নুডলস খেয়েও আমরা 2 দিন পার করে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মেলাই। তো আমি খিচুড়িটা একটু নরম নরম রাখতেছি, একদম মানে ভুনা খিচুড়ি করব না। তো খিচুড়িটা বেশ ভালো হয়েছে, উপর দিয়ে একটু ঘি ছড়াই দিছি। এখন ফিশগুলো ভালোভাবে ফ্রাই করবো। আমি ফিশগুলা অনেকক্ষণ যাবত ম্যারিনেট করে রাখছিলাম মশলা, কারণ একদম মশলা যখন ভিতরে চলে যায় তখন বেশি মজা হয়। এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিছি প্যানে, আর তেলটার মাত্রা আমি একটু বেশি দিছি কারণ আমি একটু ফ্রাইটা ভালোভাবে করব, মানে এত ডিপ ফ্রাই না, বাট তারপর মোটামুটি ফ্রাই করব যেন একদম পুরা কাটা সহ চাবাই খায় ফেলা যায়। কারণ ইলিশ মাছের কাঁটাগুলো আমার কাছে একটু ভয়ঙ্করই লাগে, বাট নুহাসের খুবই পছন্দের ইলিশ মাছ। যদিও ভাবছিলাম যে ইলিশ মাছের ডিম হবে, ডিম হয় না। এই ইলিশের পিসটা হচ্ছে আমি এর আগেও একবার রান্না করছিলাম, তো আর আজকে তো একটা একটা প্যাকেট করে রেখে দিই, যে একটা প্যাকেট আমি 2বারের যেন রান্না করতে পারি। আর বিফ এত পরিমাণ ছিল যে আমার আসলে আন্দাজ হয় না, আমি পুরোটাই রান্না করে ফেলছি। আমাদের 2জনের জন্য আসলে অনেক বেশি, কারণ এতগুলা শেষ করা অনেক ব্যাপার। আর এদিকে খিচুড়ি, ডাল সব কিছুই মিলাই মানে খাওয়াটা ভাল লাগে শীতের দিনে, আর বৃষ্টির দিনে স্পেশালি খুবই মজা লাগে। খিচুড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। ধোয়া পালাও ইনস্ট্যান্ট করে ফেলছি সব, আর ধোয়া পালার ওইরকম কিছু নাই। ইলিশ মাছ কেনা হয়ে গেছে। আমি ইলিশ মাছটা আসলে এইভাবেই প্রেফার করি, যদি একটু পেঁয়াজ পোড়ার কারণে কালো কালো লাগতেছে, খেতে কিন্তু বেশ মজা হবে। আর পেঁয়াজের ভর্তা করবো। পেঁয়াজের ভর্তা বলতে মানে আমার কাছে খিচুড়ির সাথে পেঁয়াজের ভর্তাটা অনেক ভালো লাগে। এখনও হয় নাই। পেঁয়াজের ভর্তার জন্য আমি একটু মরিচ পুরাই নেব, তো মরিচটা একটু ঢেলে নিতেছি। আস্তে রসুন, পেঁয়াজের ভর্তাটা মোটামুটি এখন হয়ে আসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তবে ঝুলটা আরেকটু কমাই নেব, তার জন্য ঢাকনা দিয়ে নিই, ঢাকনা দিয়ে দিচ্ছি। ধোয়া পালাও ডান, সব কিছু একদম কিচেন এদিকে অনেক মানে এই ঝুলগুলো মানে ছিটায় অনেক ঘুরছিল, তো সব কিছু একদম ক্লিন করে ফেলছি, সব মুছে একদম ক্লিন। আর এইদিকে আমার পেঁয়াজের ভর্তা ডান, আর এটা হচ্ছে টমেটোর ভর্তা, টমেটো সালাদ, ওইটাও ডান। মোটামুটি সব কিছু হয়ে গেছে, ঢাকনাগুলো সব দিয়েছি, খাওয়ার অপেক্ষা। বিফ রান্না হয়ে গেছে, দেখে অনেক লোভনীয় লাগতেছে, আর এত সফট হয়েছে মাশাআল্লাহ। আমার রান্না বান্নাটা অনেক টাইম লাগছে রান্না করতে, আমার এই চুলার জন্য এত টাইম যায় রাঁধতে। এখন এই ফ্রেগরেন্সটা ছেড়ে দিচ্ছি, এটা পুরো রুম একদম ঘ্রাণ করে ফেলে, মানে এত ভালো এটা। তো এটা ছেড়ে দিচ্ছি। আর আমার ফ্রেন্ড মানে আমাদের ক্লাসে ও হচ্ছে জমজম কূপের পানি, তারপরে আরও অনেক কিছু নিয়ে আসছিলো, আরব থেকেও উমরা করতে গেছিলো। আর আমার মোস্ট ফেভারিট যে রুম স্প্রেটা আছে, এখন আমি এটা সব জায়গায় দিয়ে দেবো। কারণ রান্নার পরে যে একটা স্মেল থাকে সব চলে যাবে। না ঘুম থেকে ওইটাই
ভালো ভালো খাবার পাইছো। এত মজার খাবার সেরকম ঘটনা কি জানি তোমার সব ভালো লাগতেছে না। খিচুড়ি, গরুর মাংস, কিন্তু গরুর মাংসটা আসলে অনেক বেশি রান্না করে ফেলছে, এখন আমি বুঝতেছি মেহমান আসলে এতটুকু রান্না করলো, কারণ আমি প্যাকেটে পাইছি, আমি তো ভাবছি এটাই। 10 জন মেহমান আসলে এরকম হবে। আজকে ঝরঝরে করে নেই, নরম খিচুড়ি করছি, ঠিক আছে, অসুবিধা নেই। কারণ বাইরে অনেক বৃষ্টি, বৃষ্টির দিনে একটু নরম নরম আজকে তো খিচুড়ি, অনেক ঝাল বৃষ্টি। ঝাল মাংস, ভর্তা সব খাইতে মজা লাগে। আজকে ফার্স্ট টাইম তোমার হাতের গরু মাংস খাবো। তুমি তো আমি গরু আজকে মাংস ফার্স্ট টাইম রাঁধছি। কখনো রান্না করো? নয়, সবসময় রান্না করে, গরু মাংস সবসময় আমি রান্না করতাম। কারণ ওর ভাষ্য মতে সে খুব ভালো রাঁধুনি। তুমি বড়টাই নাও। ওই ইলিশ মাছের আলাদা আলাদা করে রাখছি তোমাদের 3টা প্যাকেটের, তো এক প্যাকেটের ফার্স্ট আমি 4 পিস রাঁধছিলাম, তো আজকে আবার রান্না করছি বাকি সবটা। যা যা রান্না বান্না করছিলাম সব আবার আমি বাটি বাটি করে রেখে দিয়েছি ফ্রিজে, আর পাতিলগুলো সব ধুয়ে ফেলতে হবে এখন। এরকম পুরো বাটি করে রাখছি।